মূল্যস্ফীতি মোকাবেলা করেই উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোর তাগিদ। বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের আয় কমবে, উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। নির্বাচন ব্যবস্থা এখনো আস্থাভাজন নয় বললেন সিইসি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছার তাগিদ। এবং র্যাবের হাতে নতুন ভিডিও পাহাড়ে প্রশিক্ষণ নিয়ে আরও ৩৩ জঙ্গি শনাক্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি মোকাবেলা করেই সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু রোজগারে সীমাবদ্ধ না থেকে স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় সংশ্লিষ্টদের ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠান। আয়োজনে গবেষণা ও উদ্ভাবন সংশ্লিষ্ট ৪৭ জনকে ফেলোশিপ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দায়ও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। যদিও ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশনে আমাদের যে সমস্ত জিনিস আমদানি করতে হয় সেখানে যথেষ্ট বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। তাছাড়া সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি তারও প্রভাব পড়েছে। তারপরেও আমরা এই সকল পরিবেশকে মোকাবেলা করেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। স্বাস্থ্য সংশ্লিষ্টদের গবেষণায় আন্তরিক হবার তাগিদ দেন সরকার প্রধান। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন। তাই সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন। কাজে এটার জন্য আরও করে সেদিকে একটু উৎসাহ দেবে। অবশ্য আমি বলতে বলতে কিছুটা একটু সামান্য এগিয়েছে, তো এটা আমি মনে করি আরও বেশি দরকার। ১৪ বছরে বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রজন্ম তারাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে যে ছাত্রছাত্রীরা এখানে বসে আছে তারাই তো আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার কারিগর হবে আমাদের এই নতুন প্রজন্ম। কি পারবে না তোমরা যারা এখানে ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত, পারবে তো? দেশকে নিয়ে যেতে পারবে না বলো? আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই যে এই আত্মবিশ্বাস থাকতে হবে। গবেষণালব্ধ প্রতিটি উদ্ভাবনের সত্ত্ব সংরক্ষণেরও নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। আমি মনে করি তার এই প্যাটেন্টটা নিজে রাখা এবং ইন্টারন্যাশনাল প্রপার্টি ল থেকে ওটাকে নিজেদের করে রাখা এটা খুব দরকার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ায় কৃষি উৎপাদনে প্রভাব পড়বে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সময় মতো ফসলে পানি দিতে না পারলে উৎপাদন কম হবে, আয় কমার পাশাপাশি বাড়বে কৃষকের কষ্ট। সাইফুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের পিপলস পার্টির কয়েকজন নেতা। বৈঠকে দুই দেশের ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়েছে, তবে দেশে ভর্তুকি দিয়ে কৃষককে সার দিচ্ছে সরকার। বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হতে পারে। 5% বাড়াইছে, অবশ্যই কিছুটা ইম্প্যাক্ট হবেই। পানি না দিতে পারলে ঠিকমতো চাষি উৎপাদন কম হবে, হয়তো চাষিদের কষ্ট হবে, তার আয় কমে যাবে, তার যে লাভ হওয়ার কথা সেটা হবে না বা যে পরিমাণ খরচ। কিন্তু এই দেশের চাষিরা এমন যে এই যে সার নিজের বোর গয়না বিক্রি করেও সার দেয়, গরু বিক্রি করে জমিতে সার দেয়, কোনো ক্রমে সে ঝুঁকি নিতে চায় না। মন্ত্রী বলেন, আইএমএফ কিংবা বিশ্বব্যাংক সবসময় নানা শর্ত দিয়ে থাকে, তবে তাদের সব শর্ত মানা সম্ভব নয়। তো আইএমএফ সবসময় বলে আমরা আইএমএফ এর
সব কথা শুনি না, এটা হলো কথা। আমি সেটা সার দিয়ে বললাম আর কি। আমরা এমনি বললেই যে আমরা সব শুনবো, এটা ঠিক না। আমরা কিছুটা কন্ডিশন তাদের মেনে আমরা ফরেন এক্সচেঞ্জ করার জন্য করেছি, কিন্তু একদম টু এটা মানার প্রশ্নই ওঠে না। শিগগিরই ইউরোপের বাজারে কৃষিপণ্য রপ্তানির কথাও জানান মন্ত্রী। তো আমরাও চেষ্টা করছি যে বাংলাদেশের ফ্রুটস ভেজিটেবল এগুলো আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে নির্বাচন ব্যবস্থা এখনও আস্থাভাজন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের সংকটকে দায়ী করেছেন তিনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান সিইসির। মেহেদী হাসানকে সাথে নিয়ে শিউলি শবনমের প্রতিবেদন। দেশের তরুণ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করা ও ভোটার তালিকা নির্ভুলভাবে হালনাগাদ করতে পঞ্চমবারের মতো পালিত হল ভোট দিবস। এই উপলক্ষে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থা এখনও আস্থাভাজন হয়ে ওঠেনি। জাতিকে আস্থাভাজন নির্বাচন উপহার দিতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোরও তাগিদ দেন তিনি। নির্বাচন ব্যবস্থা কিন্তু খুব ভালোভাবে আস্থাভাজন এখনো হয়ে ওঠেনি। মানুষের আস্থা বর্ধিত করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে মানুষের আস্থাটা ফিরিয়ে আনা। রাজনৈতিক অঙ্গনে পুরোপুরি ঐক্যমত্য দেখতে পাচ্ছি না। এই ঐক্যমত্যটা খুব বেশি প্রয়োজন। এদিকে ভোটারদের আরও বেশি দায়িত্ববান ও সচেতন হওয়ার তাগিদ দিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে না গেলে নির্বাচন ব্যর্থ হয়ে যাবে। ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আপনারা যদি ভোট না দেন তাহলে কিন্তু এই নির্বাচনের আয়োজনগুলো কিন্তু সম্পূর্ণটাই ব্যর্থতায় পর্যবসিত হবে। আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকবেন তারা সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর আয়োজন করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সুন্দর একটা ভোটের পরিবেশ তৈরি করতে পারবো। এর আগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। এই সময় প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। এবার মোট ভোটার 11,91,51,440 জন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া 33 জঙ্গি শনাক্ত হয়েছে, এর মধ্যে 12 জন গ্রেফতার বলে জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার 4 জঙ্গিকে গ্রেপ্তারের পর নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে। এদিকে র্যাব মহাপরিচালক জানিয়েছে, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না। মিনালা দিবা রিপোর্ট। গহীন জঙ্গলে অস্ত্র হাতে জঙ্গি প্রশিক্ষণ, ধর্মের অপব্যাখ্যায় তরুণদের আকৃষ্ট করার ভিডিও বার্তা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শাকিয়ার 4 জঙ্গিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তারের পর নতুন ভিডিও বার্তা উদ্ধার করে র্যাব। সংস্থাটি জানায়, জঙ্গি দলটির আমির আনিসুর রহমানের বক্তব্য সহ ভিডিওগুলো বানানো হয়েছিল নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে। ভিডিওটির যেটা মোটিভ হতে পারে, প্রাথমিক মোটিভ, সেটি হচ্ছে অর্থ সংগ্রহের একটি তাগিদ দেয়া, তাদের কার্যক্রম ফুটিয়ে তুলে সদস্য সংগ্রহ, যারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে চায় তাদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেয়া, নাশকতা বা সহিংসতার পরে নিজেদের অস্তিত্ব বা সংগঠনের অস্তিত্ব দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে জানান দেওয়ার জন্য এরকম একটি পরিকল্পনা থাকতে পারে। র্যাব জানায়, জঙ্গিদের লক্ষ্য ছিল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। 20 অক্টোবর থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করে সেখানে প্রশিক্ষণরত বেশ কয়েকজনকে আমরা ইতিপূর্বে গ্রেফতার করতে সক্ষম হই। গতকালকেও আমরা 4 জনকে চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে আমরা আটক করতে সক্ষম হই। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত এই সংগঠনের 63 জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক। জানান, কমিশনের অধীনে নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত র্যাব। সামনে যে নির্বাচন, এই নির্বাচনের সব দল অংশগ্রহণ করবে এবং সেটা যাতে সুষ্ঠু এবং নিরাপদ হতে পারে সেই মূল দায়িত্বটাই আমরা পালন করব ইনশাল্লাহ। সিভিল প্রশাসন যারা রয়েছে, আমরা সকলের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে এই দেশের গণতান্ত্রিক ধারা যাতে অব্যাহত রাখা যায় আমরা সেই চেষ্টা করব। প্রশ্নের উত্তরে তিনি জানান, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সমন্বয়ের অভাব ছিল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খুলনায় কর্মবিরতিতে অনড় চিকিৎসকরা, রোগীদের দুর্ভোগ, হামলাকারী এএসআই ক্লোজ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। খুলনার সব হাসপাতালে চিকিৎসকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগীরা। যৌন হয়রানির অভিযোগে করা মামলা তুলে না নেয়ার ঘোষণা পুলিশ কর্মকর্তার স্ত্রীর। হামলায় অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্লোজ করা হলেও তাকে গ্রেফতার সহ মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন চিকিৎসকরা। শেখ মোহাম্মদ জুলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নগরীর একটি নার্সিংহোমের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসক নিশাদের উপর পুলিশের এএসআই নাইমের মারধরের অভিযোগে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। রোগীর সমস্যা এখনো পর্যন্ত অপারেশন করবে বলে এখনো ভর্তি নিচ্ছে না। অনেক কষ্ট করে আসছি, এসে দেখতেছি এখানে অবরোধ। এখানে অনেক রোগী ছিল, তারা অনেক অসুস্থ, ডাক্তার পাইতেছে না, চিল্লাচিল্লি করতেছে, কেউ চলে গেছে। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় অভিযুক্ত চিকিৎসককে দ্রুত গ্রেপ্তার ও কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান এএসআই নাইমের স্ত্রী। তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমি আমার সমস্ত পরিবার সহ আমরা অনশন দাবি করব। অন্যদিকে অভিযুক্ত এএসআইকে গ্রেপ্তার ও তার স্ত্রীর করা মামলা তুলে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান চিকিৎসক নেতারা। এএসআই নাইম গ্রেপ্তার হওয়া এবং ডাক্তার নিশাদ আব্দুল্লাহর বিরুদ্ধে যে যৌন হয়রানিমূলক মিথ্যা মামলা দাখিল করেছে, এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। চিকিৎসকদের অভিযোগ, গেল 25 ফেব্রুয়ারি, এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাইম ও তার সঙ্গীরা ডাক্তার নিশাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহির হত্যা মামলায় শিক্ষক মহিউদ্দিন ও জাহাঙ্গীরের রিভিউ খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আইন অনুযায়ী দুই আসামি এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। সে আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। দুদিন পর অধ্যাপক তাহেরের ছেলে রাজশাহীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। 2007 সালে একই বিভাগের সহযোগী অধ্যাপক জামায়াতপন্থী শিক্ষক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মাহবুবুল আলম সালিহি, তাহেরের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, আব্দুল সালাম, তাদের বাবা আজিমউদ্দিন মুন্সি এবং সালামের আত্মীয় নাজমুলকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। জাতির এই সূর্য সন্তানকে, এই বুদ্ধিজীবীকে হত্যা করেছে ব্রুটালি। রাজশাহী দ্রুত বিচার আদালত 4 জনকে ফাঁসির আদেশ ও 2 জনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাজমুল আলম ও আব্দুল সালাম। উচ্চ আদালতের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে 2 জনের ফাঁসি বহাল থাকলে রিভিউ আবেদন করে তারা। চূড়ান্ত শুনানি শেষে রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। আসামি মহিউদ্দিন, আসামি জাহাঙ্গীর, আসামি আব্দুল সালাম এর রিভিউ আবেদন খারিজ। এর ফলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। আইনজীবীরা জানান, ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ফাঁসির কাষ্ঠে যেতেই হচ্ছে। মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন, তারপরে জেল কোড অনুসারে তার ফাঁসি কার্যকর। 21 থেকে 28 দিনের ভিতরে এটা একটা বিধান আছে, এটা আদালতে এখান থেকে রায়ের কপি পৌঁছানোর। দ্রুত রায় কার্যকরের দাবি তাহেরের স্বজনদের। আমার শেষ হয়ে গেছে 17 বছরে, রিভিউ খারিজ হয়ে গেছে, কিন্তু আমরা অবিলম্বে এই রায়টা যাতে কার্যকরী হয়। সবাই যে বলে বিচারহীনতার একটা বিষয়, আমি বলবো না, বাংলাদেশে বিচার হয়। তার একটা মুখ্য উদাহরণ
আমরা বিচার পেয়েছি। রায়ে সত্যের জয় হয়েছে বলেও জানান তারা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। বাহান্নর ভাষা আন্দোলন থেকে জাতি স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় তুলে ধরে। এর আগেই বাংলার সাহিত্য, কবিতা, গান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি স্বাধীনতার আগেই মুক্তির প্রেরণা দেয়, আর জাতির পিতার আগ্রহে এ গান হয়ে ওঠে জাতীয় সঙ্গীত। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। বাংলার রূপে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই কবিতা। এর সাথে যুক্ত হয় গগন হরকরার বাউল সুর। বাংলার প্রতি প্রেম আর আন্দোলনের শক্তি প্রকাশ পায় এই গানে। ৪৭-এর দেশভাগ থেকে শুরু করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে এই গান মুক্তিকামী বাঙালিকে দিয়েছিল অদম্য প্রাণ শক্তি। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পর কার্জন হলের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের তরুণ নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শীর্ষ নেতাদের এই গান শোনানোর ব্যবস্থা করেন। পশ্চিম পাকিস্তানের কিছু নেতা যারা আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত ছিল, তারা এসেছিলেন পূর্ব বাংলা সফরে। তখন কার্জন হলে তাদের একটা সংবর্ধনা হয়েছিল। সেই অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্জিদা খাতুনের গান করার কথা, তিনি সঞ্জিদা খাতুনকে একটা চিরকুট পাঠিয়েছিলেন যে আমার সোনার বাংলা গানটি আপনি করবেন, এবং পুরো গানটি অনুষ্ঠানে সঞ্জিদা খাতুন পরিবেশন করেছিলেন। ১৯৬১ সালে সাম্প্রদায়িকতার দেয়াল তুলে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার, কিন্তু ঐক্যবদ্ধ বাঙালি সব ষড়যন্ত্র রুখে দিলে আমার সোনার বাংলা পায় নতুন জীবন। আর এইভাবেই ৬৯-এর গণ অভ্যুত্থান বা অন্য সময় দেখি যে নজরুলের গান, বিপ্লবী গান, দেশাত্মবোধক গান, সেখানে রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে আরও যে বাংলার যে গানের সম্পদ, আর সেখানে ফিরে ফিরে আমার সোনার বাংলা। মুক্তিযোদ্ধাদের শিবিরে, ক্যাম্পে বা কাউকে হয়তো ধরে নিয়ে গেছে, অত্যাচার করছে, সেই পাকিস্তানি কারাগারে সে হয়তো গুনগুন করে এই গানটি গাইছে। ১৯৭১ সালের ৩ জানুয়ারি রেসকোর্স ময়দানের জনসভায় বঙ্গবন্ধুর বিশেষ ইচ্ছেই শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন এই গান। পরম্পরার মধ্য দিয়ে এই গানটি, আর বঙ্গবন্ধু সেখানে এই পরম্পরার, যদি ধরি যে রবীন্দ্রনাথ সুভাষ বসু হয়ে শেখ মুজিবুর রহমানে গিয়ে সেটা একটা বিশাল স্ফুরণ পেল। এরপর ৩ মার্চ পল্টন ময়দানের জনসভায় স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গানটিকে গ্রহণের ঘোষণা আসে। এটা ইতিহাসের পথ বেয়ে এভাবেই এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রূপ পেয়ে গেল। আনুষ্ঠানিক স্বীকৃতির আগেই এটা বলা যায় যে অন্তরে গাঁথা হয়ে গেল বাঙালির যে লড়াইয়ের মধ্য দিয়ে। ফলে যখন আমরা মুক্তি অর্জন করলাম, তখন আর এখানে কোনো দ্বিধা ছিল না কোন গানটি নির্বাচিত হবে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মূল্যস্ফীতি মোকাবেলা করেই উন্নয়ন অব্যাহত বললেন প্রধানমন্ত্রী। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা বাড়ানোর তাগিদ। বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের আয় কমবে, উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। নির্বাচন ব্যবস্থা এখনো আস্থাভাজন নয় বললেন সিইসি। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছার তাগিদ। এবং র্যাবের হাতে নতুন ভিডিও, পাহাড়ে প্রশিক্ষণে আরও ৩৩ জঙ্গি শনাক্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথে থাকুন।